দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন জনাব মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, আছেন জনাব সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। মান্না ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আপনি জানেন যে গতকালকে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের একটা বৈঠক হয়েছে এবং সবাই বলছে যে রাজনীতিতে একটা সুবাতাস বইছে। বিএনপি এবং সমমনার দলগুলোর ভিতরে একটা দূরত্বটা আসলে অনেক কমে গেল। সব রাজনৈতিক দলের সাথে কি আসলে দূরত্বটা কমলো এই বৈঠকের পরে? মানে আজকে পর্যন্ত যতগুলো রিপোর্ট বেরিয়েছে সেটা দেখলে তো তা বলতে পারবেন না আপনি। তো তারপরে আমি একটা কথা বলবো যে এটার প্রয়োজন ছিল। যেরকম করেই ধরেন বিএনপি হচ্ছে দেশের মেজর পলিটিক্যাল পার্টি, এবং মেজর মানে কি, এখন আওয়ামী লীগ তো নাই, ওরা একক। তো তাদের সাথে সরকারের সম্পর্ক যদি বেশি খারাপ হয় এবং এক পক্ষ আরেক পক্ষকে চ্যালেঞ্জের মতো নিয়ে নেয়, তাইলে আমাদের গণতন্ত্র উত্তরণের যে প্রক্রিয়াটা সেটা একদম বাধাগ্রস্ত হয়ে যাবে। সেদিক থেকে এরকম আমি মনে করি যে এটা ভালো হয়েছে, কারণ আমি বলবো বরফ গলেছে। ডক্টর ইউনূস যে সময়টা সামনে নিয়ে আসবেন, যে তো উনি যখন যাচ্ছেন তখন আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছে না এটা কিছু হবে না। যাই হোক, যে বিতর্ক হচ্ছে সেটা যাচ্ছি না আমি, কিন্তু দেখা গেল যে উভয় পক্ষ মিলে একটা সমঝোতার মতো জায়গায় আসছেন। আমি তো ভালো মনে করি, আমি এটার কোনো নেতিবাচক দিক দেখছি না। অন্যান্য ধরেন নিটিগ্রিটিস বলতে পারেন, বা নিটিগ্রিটি বললে যদি খুব ছোট করে দেখা হয় তা না, হয়তো বেশ কিছু প্রশ্ন তোলাই যেতে পারে যেগুলো যুক্তিসঙ্গত, কিন্তু সেটা এই যাত্রাপথে বাধা হয়ে দাঁড়ানোর মতো উচিত হবে না। কিন্তু জামাত ইসলাম বা এনসিপির যে রিয়াকশনটা আমরা দেখলাম, সেটা তো তারা বলছে যে সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং নির্বাচন যে গ্রহণযোগ্য হবে সেটা নিয়েও তারা একটা প্রশ্ন তুলেছেন। তুলতে তো পারি, তাদের অধিকার আছে, কিন্তু বিএনপির সাথে বসলে সরকারের নিরপেক্ষতা চলে যায়, এটা তো কোনো কথা হলো না। একটি রাজনৈতিক অথবা ঢাকায় না বসে লন্ডন বসছে সেই জন্য নিরপেক্ষতা চলে যায়। অথবা হ্যাঁ, এইটা একটা প্রশ্ন করতে পারে যে শুধু তাদের সাথে আলোচনা করে এটা ঠিক করা হলো কেন, আমরাও তো ছিলাম। কিন্তু জামাত যখন বলে না, তখন আমার কাছে মনে হয় কীরকম, ওরাই তো ফেব্রুয়ারি প্রস্তাব করেছিল, সেটাই নিয়েছে। অনেকে আমাকে এরকম বলেছে যে ডিসেম্বরের ব্যাপারে জামাত একটু আনকমফোর্টেবল, এটা ফেব্রুয়ারিতে যাবে। তো ফেব্রুয়ারিতে গেল। প্রক্রিয়াগতভাবে যদি কেউ বলে, তাহলে আমি মনে করি যে এটা প্রফেসর ইউনূস এবং তার সরকারের এক ধরনের অভিজ্ঞতার অভাব, বোঝার অভাব। উনি এটা ঢাকায় বসেই সেটেল করতে পারতেন, অন্যান্য সবার সাথেই, সবাইকে ইনভলভ করে এটা উনি ইজিলি করতে পারতেন, ধারণাই করতে পারেন না। এবং কতগুলো জিনিস তো রীতিমতো দৃষ্টিকটু, আমি এখনও বুঝি না উনি লন্ডন গেলেন কেন, আদার দ্যান দিস ইভেন্ট। ওই রাজা চার্লসের অ্যাওয়ার্ড নেওয়ার তো কোনো দরকার নেই, এমন কি অ্যাওয়ার্ড অ্যাভয়েডই করতে পারতেন। এটার জন্য উনি রাষ্ট্রসভার বানাবেন একটা, তাই হয় নাকি? কিংবা যে ধরেন উনি এই যে পাচারকৃত অর্থ ফেরত আনবেন, তার মতো দেখাই করলো না। দিস ইজ অ্যাগেন ইনসাল্টিং আমার কাছে মনে হয়েছে। এরকম করে যাওয়াটা খুবই ম্যাচুরিটির ব্যাপার রয়েছে। আমি দু একজনের রিয়াকশন দেখেছি, বিশেষ করে গৃহিণীদের, তারা বলছে যে এত বড় মানুষটা এইভাবে অপমানিত হলো, তুমি বুঝলো না। বুঝবে কীরকম? তার তো এটা আগেই ফিক্স করা দরকার ছিল অ্যাপয়েন্টমেন্ট। আমরা তো দেশে থেকেই করি, কিন্তু এটা করেনি, ওটা ওখানে গিয়ে বলছেন। এগুলো নিশ্চয়ই এগুলো সমালোচনা করার মতো। বাট আমি এরকম বলবো যে ইনস্পাইট অফ অল দিস, বরফটা গড়েছে, আমরা সামনে গেছি, যেটা এখন আমাদের দরকার বেশি দরকার। সৌরভ ভাই, আপনার কাছেও এই বৈঠকের মূল্যায়নটা শুনবো, কিন্তু আরেকটা বিষয় জানতে চাই, সেটা হলো 6 জুন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং বললেন যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন। ঠিক এক সপ্তাহ ভিতরে আবার উনি বলছেন যে ফেব্রুয়ারির শুরুর দিকে নির্বাচন হবে। এই ইউটার্নটা কেন? এই হঠাৎ এক সপ্তাহের মধ্যে কি হয়ে গেল যে নির্বাচন 2 মাসে এগিয়ে আসলো? ধন্যবাদ এবং মান্না ভাইকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে সরকারের ভেতরে প্রথম থেকেই এক ধরনের টানাপোড়েন আছে, দ্বিধাদ্বন্দ্ব আছে, এবং দ্বিমতটা অনেক ক্ষেত্রেই বেশ প্রকট। ওই অর্থে যদি বলেন যে অনেকেই যা ভেতরের খবর টবর জানা যায়, যে প্রধান উপদেষ্টা বরং মধ্যবর্তী অবস্থানে সবসময় থাকতে চান। সেটি রাজনৈতিক দলের সাথে সম্পর্কের ক্ষেত্রে, সংস্কারের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রেও। আমরা প্রধান উপদেষ্টার যদি ইতিপূর্বে যতগুলো বক্তৃতা বা সাক্ষাৎকার, তা প্রথম দিকের সাক্ষাৎকারগুলো বেশ কিন্তু নমনীয়,
যে একটা রাজনৈতিক সবাই আমরা এক পরিবার, এমনকি এও বলছেন যে যারা অপরাধ করেনি বা যারা মানে আওয়ামী লীগেরই তাদের মানে সুপথে নিয়ে আসার চেষ্টা করা, কারণ আমরা এক পরিবারেই তো থাকতে হবে, এক সমাজই, তাদের শাস্তি হতে পারে। পরবর্তীকালে তো সরকারের যে কোনো মানে চাপ, বাইরের চাপ, ভেতরের চাপ কারণে সরকার একটা অবস্থান নিয়েছে। এবং প্রধান উপদেষ্টা কিন্তু লন্ডনে যে বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, আওয়ামী লীগের কর্মকাণ্ড কার্যক্রম তিনি বলছেন কিন্তু স্থগিত, হ্যাঁ, সাসপেন্ডেড। কিন্তু আমরা এখানে কিন্তু তখন যখন খবরটা করেছি তখন নিষিদ্ধ কথাটাই ব্যবহৃত হয়েছে। এখন প্রথমত যে এক ধরনের উত্তাপ ছিল যেটা নির্বাচনের দিনক্ষণ নিয়ে, সেটা কাটলো। এদিক থেকে এটা খুবই ইতিবাচক। এবং মানুষের মধ্যে যে সংশয় ছিল আদৌ নির্বাচন হবে কিনা, রাজনৈতিক দলের নেতারাও, এমনকি বিএনপির নেতারা তো প্রায় বলতেন যে ভাই নির্বাচন হবে, নিশ্চয়তা কি। তো সুতরাং সেটা বোধহয় কাটলো। অবশ্যই জামাত ইসলাম বা এনসিপি বা অন্য যে কোনো দলের বলার কথা, কারণ আপনি যে রাজনৈতিক দলগুলোর সাথে সর্বশেষ বৈঠক হলো ঈদের 3-4 দিন আগে, যে সর্বদলীয় যে বৈঠক হলো প্রথম দিন, যেখানে প্রধান উপদেষ্টা ছিলেন, সেই বৈঠকে তো 2-1টি দল ছাড়া সবাই ডিসেম্বরের কথা বলছেন। আচ্ছা, ডিসেম্বর না ফেব্রুয়ারি না জুন এই এবং না এপ্রিল, এটি তো ভেতরে আলাপ আলোচনার মাধ্যমে, দরকার হলে তৃতীয় পক্ষের মধ্য দিয়ে আলোচনা করে একটা সমঝোতায় আসা। এটার জন্য লন্ডন যাওয়াটা এটার প্রধান উপদেষ্টার জন্য খুব সম্মানজনক হয়নি। বৈঠক হতেই পারে, একটি দলের প্রধানের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক হতে পারে এখানে। এখন যে প্রশ্নটি অন্য দলগুলো করছেন, সরকার যেটি মান্না ভাই বললেন যে অনভিজ্ঞতার কারণেই হয়তো, বা রাজনৈতিক মন নাই বলে, রাজনৈতিক মনটা কিন্তু খুব জরুরি যে কোনো সরকার পরিচালনার ক্ষেত্রে। কারণ আপনি এত মত, এত দল, চরম ডান থেকে চরম বাম, আপনি তাদেরকে একই ছাতার নিচে নিয়ে আসা, সেটা বেশ কঠিন। এখন রাজনৈতিক সরকারগুলো করে কি, প্রথমেই হচ্ছে বিরোধী পক্ষকে বাদ দেওয়া, সব কিছু থেকে বাদ দিয়ে তার জায়গাটা নিষ্কণ্টক করে। কিন্তু এই সরকার তো কোনো দলের সরকার না, রাজনৈতিক সরকার না। যে কোনো, যেমন দেখুন এই লন্ডন বৈঠকের আগ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হতো যে এই সরকার দল বিশেষের পক্ষে কাজ করছে। এখন তারাই আবার অভিযোগ করছে যে বিএনপির পক্ষে কাজ করছে। এটি কিন্তু এই অন্তর্বর্তী সরকারের জন্য খুব ভালো নয়। এ কারণে আস্থার জন্যে, আস্থাটা নষ্ট হয়ে যায়। যে কোনো পক্ষের আস্থা নষ্ট হলে কিন্তু এই সরকারের পক্ষে নিরপেক্ষভাবে শক্ত ভূমিকা নেওয়া খুব কঠিন। কারণ মনে হবে যে যারাই, এবং বেশ কিছু ঘটনার ক্ষেত্রে তো দেখা গেছে রাস্তায় নামতে পারলে তখন দাবি মানা হয়েছে, রাস্তায় না নামলে বা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও না করলে দাবি আদায় হয়নি। এক্ষেত্রে আমি মনে করি যে বরফ গলছে, মান্না ভাই বলছেন বরফ গলেছে, কিন্তু বরফের গলার পরে পানিটা কি কাজে লাগবে? পানিটা কি চলে যাবে স্রোতে, না পানিটা সত্যিকারভাবে কাজে লাগানো যাবে? এটি কিন্তু এখন বড় চ্যালেঞ্জ। এবং যদি এখন যে একটা সুবাতাস আছে বা যে বরফ গললো, এটা কি নির্বাচন পর্যন্ত কন্টিনিউ করবে? সেটি তো কথা। এবং সেক্ষেত্রে সরকারের যেমন দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন, রাজনৈতিক দলগুলোরও। আমি বলবো এখন বিএনপির দায়িত্বটা অনেক বেশি, কারণ বিএনপি এতদিন ছিল কিন্তু এক ধরনের অভিযোগকারীর, এখন আর অভিযোগ করার সুযোগ নেই তার। সরকার তাকে আস্থায় নিয়েছে। হ্যাঁ, এখন বিএনপির যেটা দায়িত্ব হবে, যে বিএনপি মান্না ভাই যেমন বললেন যে বিএনপির আকারের দিক থেকে যদি বলেন, তাহলে বিএনপি এত বড় দল, অন্য দলগুলোর এর আশেপাশেও যায় না। সেক্ষেত্রে বিএনপিকে কিন্তু এই নির্বাচনী পরিবেশ রক্ষার ক্ষেত্রে সরকারের চেয়েও বড় ভূমিকায় থাকতে হবে। সেই ভূমিকাটা কি বিএনপি পালন করতে পারবে? মান্না ভাই, আপনার কাছে একটু জানতে চাই। এটা খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন, দেখতে হবে। অতীত যদি বলেন, আপনার এলাকায় পারবে কিনা? হ্যাঁ, আপনার আসনে বলে না, আমার আসন বা আমার এলাকা বলে সারা দেশেই তো দেখছি। এটা তো রিয়েলিটি। অনেকেই অভিযোগ করছেন যে কাজগুলো আগে আওয়ামী লীগের লোকজন করেছে, দখলদারি, চাঁদাবাজি, ওরা রিপ্লেসড হয়েছে, সেইখানে বিয়ে বসছে। অনেকেই বলছে এটা। আবার এটাও বলছে যে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, উনি অনেক এক্সপেক্ট করেছেন, ইত্যাদি ইত্যাদি।
কিন্তু তার রিয়াকশন কি, ওটা কি পজিটিভ নাকি এরকম দেখা যাচ্ছে না। হয় কি ধরেন পলিটিক্স তো মানে চ্যারিটেবল ডিসপেন্সারি না, এটা শুধুমাত্র ভালো মানুষই দিয়ে কখনো পলিটিক্স হয় না। আপনাকে কৌশলী হতে হবে, তার মধ্যে থেকে ভালো জিনিসটাকে বের করে আনতে হবে। এটা খুবই চৌকস হওয়া চাই, বুদ্ধিমান হওয়া চাই, ভিশন থাকা চাই। তো ডক্টর ইউনূসের মাইক্রো ক্রেডিটের হয়তো ভিশন আছে, মেবি তার পারফরমেন্সের, একাডেমিক পারফরমেন্সের ভিশন আছে, কিন্তু এই ব্যাপারে উনি তো একদম জিরো, ফেল করেছেন। যখন নাগরিক শক্তি করেছেন কী অবস্থা ছিল তার, হয়নি ওটা। এখনও এগুলোর ছাপ আমি দেখতে পাচ্ছি যে ওটা করতে পারছেন না। অতএব উনি হ্যান্ডেল যদি করতে পারতেন, আমি আবার বলি, এখন এই ঘটনাকে কেন্দ্র করে যে কনফিউশনটা হলো, এই কনফিউশন হওয়ার সুযোগই ছিল না, কিন্তু উনি তৈরি করেছেন। এবং এরকম হয়েছে, যেমন ধরেন আমি আজকাল অভিযোগ শুনি, এই যে ছাত্ররা যারা তার নিয়োগকর্তা, যাদের বেলা যে সম্পর্কে উনি বললেন যে এদের বেলা এরা সব আকাঙ্ক্ষার সৃষ্টির, ভালো কিছু করার উদ্যোগ বাসনায় জ্বলছে, ওদেরকে তো সুযোগ দেওয়া উচিত। মানে আপনি তাকে পলিটিক্যাল সাপোর্ট ডিক্লেয়ার করলেন, তো ওরাই এখন বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তারপরে উনি তো কিছুই হ্যান্ডেল করতে পারছেন না। সেই দিক থেকে আমি বলছি যে বিএনপি, যদিও সৌরভ ভাই বললেন যে এখন বিএনপির অনেক বেশি দায়িত্ব পড়েছে, তাদের করছে, আমি তো বিএনপির দায়িত্ব দেখি না। বিএনপি ইজিলি বলতে পারে, তিনটা কথা বলেছেন কি, সংস্কারটা দৃশ্যমান হতে হবে, বিচার দৃশ্যমান হতে হবে, তারপরে জুলাই ডিক্লারেশন। তো সংস্কারের ব্যাপারে বিএনপি কী করেছে, ওদের যা বক্তব্যটা তো বলে দিয়েছেন, ইজিলি বলতে পারে। বিচারের ব্যাপারে তো ভাই কথা বলার সুযোগই নেই, ওটা তো বিচারের ব্যবস্থা করবে। এই দুটো ব্যাপারে তাদেরকে জিজ্ঞেসই করতে পারবে না। তারপরে জুলাই ডিক্লারেশন, এইটাও দেখেন, এটা খুবই ডিবেটেবল বিষয়। এমনিতেই আমি মনে করি কি যে মানে এইসব ডিক্লারেশন কখনো যখন ইভেন্টগুলো হয় তখন কেন হলো, এটার পেছনে মানুষের চিন্তা কি, ভবিষ্যৎ কি, যারা নেতৃত্ব দিচ্ছে বিজয়ী হলে তারা কী করবে, এগুলো বলে একটা হোল একটা কম্প্রিহেন্সিভ জিনিস দাঁড়ায়। এখন 9 মাস 10 মাস পরে অলরেডি যে সমস্ত ফোর্সেস মিলে লড়াইটা করেছে তারা ডিভাইডেড হয়ে গেছে। এখন ওরা বলছে যে তোমরা তো খুঁটিও ভাঙতে পারো নাই, তো কী করবে। এরা তখন বলবে এই 15 বছর আমরা ছাড়া তোমরা কোথায় ছিলে, মানে ওই রকম একটা ডিফারেন্স অলরেডি হয়ে গেছে। তারপরে আমি মনে করি, যেহেতু আমি খসরু চৌধুরী বললেন, আমার মাঝে মাঝে মনে হয় যে এইটা বোধহয় সরকারের কোনো স্পেশাল এজেন্ডা ছিল, যেটা যাতে বিএনপিও অ্যাগ্রি করে, মনে হয়, আমার ভুলে হতে পারি। উনি বললেন যে না, আমরা এটা ঐকমত্যের ভিত্তিতে করবো, কিন্তু তার প্রেস কনফারেন্সে বক্তব্য যদি দেখেন, আগের পজিশন থেকে কিন্তু উনি নড়েন নেই। উনি তার সংস্কারের ব্যাপারেও বলেছেন যে এই আমরা তো কথাবার্তা বলেছি, আলোচনা করছি, চলবে। তো ওই প্রক্রিয়া তো 9 মাস কিছু হয় নাই, এই 1 মাস ধরে আলোচনা করলাম, কিছু হয় নাই। এই বাকি ঐক্যমত্য এবং আপনার জুলাই ডিক্লারেশনের ব্যাপারে আটকে যেতেই তো পারে। কিন্তু এটা হতে পারে, যেহেতু গভর্নমেন্ট অনেক বড় সুযোগ দিয়েছেন এবং 1 ঘন্টার মধ্যে 2 নেতা আলাদা করে কথা বলেছেন, আমি জানি না কি হয়েছে। নিশ্চয়ই এমন কিছু আছে যা কাউকে বলবে না, তারা বলবার মতো না তাদের বিবেচনায়, সেই জিনিসটা তাদের কাছেই থাকবে। সেইখানে এমন কোনো ডিলই হতে পারে, খারাপ অর্থে বলছি না, ডিল মানে সমঝোতা হতে পারে, ভাই আমি আমার আদর করছি, তুমি তো এটা করো, না হলে তো পারছি না, এরকম করে ওটা তাদের মধ্যেই থাকবে। সেগুলোর দিক থেকে যদি দেখেন, তাহলে আমি মনে করি যে মানে পরস্পরকে বোঝানোর মতো বিষয়ের চাইতে এইটা একটা এক্সিজেন্সির মতো ব্যাপার হচ্ছে, ওইটা করতে চেষ্টা করেছেন, যেটা পলিটিক্যাল সলিউশন হতে পারতো। আমি মনে করি মানে বোথ সাইজেরই কার্ড খেলার মতো ছিল। প্রফেসর ইউনূস বলতেই পারতেন যে আপনারা ইলেকশন পিছিয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি কনসিডার করবো, কিন্তু আমার কথা শুনি না, আমি কী চাই, এই ভোট যাতে প্রপার হয়, এই আপনাদের করতে হবে, এই দায়িত্ব নিতে। আমি মনে করি যে এই বার্গের হতে পারতো, কিন্তু এর তো কিছু হয়নি ওখানে। কিন্তু প্রশ্নটা হলো 7 দিনের ভিতরে এই ডেট চেঞ্জটা কেন? আপনি লন্ডন সফরে যাবেন, তারেক রহমানের সাথে বৈঠক হবে, সেক্ষেত্রে 6 তারিখ একটা ডেট ঘোষণা করাটা। 7 দিনের আগে যা ছিল তা হয়তো আপনি জানেন না, আমি জানি না, সেই জন্য এই প্রশ্ন করছেন বা আমি করছি। কিন্তু এরকম হয় না, গরম বক্তৃতা করছে কিন্তু ওদিকে ডায়লগ চলছে, এমন বক্তৃতা করছে তাকে খেয়ে ফেলবো, আমার শত্রু, তাকে নির্বংশ করে ফেলবো, কিন্তু এর মধ্যে ডায়লগও চলছে। নাহলে এই 7 দিন, যে 7 দিন, এটা খুব ডেভেলপমেন্ট হলো ঈদের মধ্যে। তো এটা কি হতে পারে? যেমন আমি আবার বলি, আমার মনে হয় প্রফেসর ইউনূস এই কথা বলার জন্যই গেছেন। কেন মনে হচ্ছে? বাকি যা কোনো কাজ তো দেখলাম না, ওই অ্যাওয়ার্ড চার্লসের ওইটা নেওয়াও কিছু না, তারপরে এই পাচার করা অর্থের তো ব্যাপারে কিছুই হয় নাই, ওই একটা কাজই হয়েছে। এবং বিএনপির জেনারেল সেক্রেটারি প্রধান থেকে বলছেন
যে এইটা সরকার চেয়েছে, সরকার তো প্রোটেস্ট করেনি, তো তার মানে তার মাথার মধ্যে ছিল, বা তাকে যারা বুদ্ধি দিয়েছে তাদের মাথার মধ্যে ছিল বিএনপি যদি বিগড়ে যায় তাহলে কিন্তু ভোট করতে পারবেন না, আপনার বদনাম হবে, আপনার ইমেজের ক্ষতি হবে। সো হি ওয়াজ মুভিং। যাক, আমি আলোচনায় ফিরবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান, এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছে আলোচনায়। দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন জনাব মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, এবং জনাব সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। সৌরভ ভাই, এই যে মান্না ভাই বলছিলেন যে বিএনপির সাথে একটা দূরত্ব কমলো বা একটা স্বস্তি আসলো, এই বৈঠকের ফলে কি এনসিপি বা জামাতের সাথে কি সরকারের দূরত্বটা বাড়বে? কথা হচ্ছে কি, প্রথম থেকে যে ভুলটা হয়েছে, মান্না ভাই কিছুটা ইঙ্গিতও দিয়েছেন, সরকারের অবস্থানটা, নিজের অবস্থানটা ব্যাখ্যা করতে পারেনি। এই সরকার তো কারো কোনো এই সরকার রাজনৈতিক দলের কাছে কোনো পক্ষ বিপক্ষ হওয়ার কথা না। রাজনৈতিক দলের কাছে সে একজন সালিশ। হ্যাঁ, তার এই সালিশের ভূমিকাটা অনেক ক্ষেত্রেই ক্ষুণ্ণ হয়েছে। কখনো মনে হয়েছে কোনো পদক্ষেপে যে সে অমুক দলের, আবার আরেকটি পদক্ষেপ মনে হয়েছে তমুক দলের। তো সুতরাং, এবং প্রশাসন যেটা হয়েছে, আরেকটা হচ্ছে প্রশাসন শুরু থেকে যে নৈরাজ্য তৈরি হয়েছে, বিশৃঙ্খলা তৈরি হয়েছে, প্রশাসন, পুলিশ এবং অন্যান্য। নির্বাচনের চ্যালেঞ্জটা হলো রাজনৈতিক দলগুলোকে এক সুরে কিন্তু কথা বলতে হবে। এবং এমন যদি হতো যে, আমি জানি না যে হওয়া সম্ভব কিনা, যেমন যেখানে 5 জন প্রার্থী আছে একসঙ্গে তারা প্রচার করবে, আলাদাভাবে প্রচার হবে না, প্রয়োজনে রাষ্ট্রীয় খরচে প্রচার করবে। কারণ তাহলে পেশি শক্তি এবং কালো টাকার দৌরত্ব থেকে বাঁচা যাবে। ছোট বড় দলের যে ব্যবধান, যে কার মিছিলে 200 লোক আর কার মিছিলে 10 জন, এটা তো একটা স্পষ্ট হয় মানুষ ভোটারদের মধ্যে। যারা ওই অন্য দলের সমর্থক থাকে তখন আর সমর্থন করে না, অন্তত প্রকাশ্যে বলে না। মানে আগামী নির্বাচনটা খুবই কঠিন। প্রধান উপদেষ্টা বলেছেন যে সেরা নির্বাচন করতে চান ইতিহাসের। মোটামুটি যদি সুষ্ঠু করতে পারেন, শান্তিপূর্ণ করতে পারেন, সেটিই কিন্তু আমি বলবো যে এই সরকারের একটা বড় সাফল্য হবে। সুষ্ঠু না হওয়ার কারণ আছে? সুষ্ঠু না হওয়ার কারণ তো আছে। প্রশাসন শক্ত নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন পক্ষে যাবে সেটা বলা কঠিন। একটাই ভরসা সবাই মনে করে, রাজনৈতিক দল সহ সেনাবাহিনী। এখন সেনাবাহিনী তাকে কতটা এই নির্বাচন প্রক্রিয়া আনা হবে এবং তারা কতটা ভূমিকা পালন করবে। আবার তারাই যদি সব করে তখন তার বেসামরিক প্রশাসন থাকে না। আবার তারা সব কিছু করবে এবং অনেক ক্ষেত্রে বলেছেন, এরশাদ বলতেন যে আমরা সম্পদ পাহারা দেবো আর সম্পদ আর মালিক হবে অন্যেরা, এটা আমরা কেন করব? মানে এক ধরনের এখন জাতীয় ঐক্যমত্যটা তৈরি করাটা জরুরি। জাতীয় ঐক্যমত্য কমিশনের মতো ঐক্যমত্য না। এবং সেক্ষেত্রে আমি মনে করি যাদের নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে তাদেরও কোনো না কোনোভাবে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আসা। না হলে ধরুন জাতীয় পার্টি এখনো সরকার কোনো করেনি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। যদি ধরে নেয় যে নির্বাচন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে বা স্থগিত থাকবে, তাহলে আওয়ামী লীগ নামে নির্বাচন করতে পারবে না। জাতীয় পার্টি যদি না পারে, এই দুটি দলের সমর্থক, একেবারে কট্টর সমর্থক, তাও তো কম হবে না। এবং তারা কি করবে? হয় অন্য দলে ভোট দেবে না অথবা ভোট দেবে না, তাই তো? এর মধ্যে থাকলেও কিন্তু নির্বাচনে কোনো বাধা হবে না। কিন্তু যদি বাধা দেয়ার মতো ক্ষমতা থাকে তার, এবং আপনি জানেন যে আমাদের রাজনৈতিক হিসেব নিকেশ গ্রামীণ সমাজ বা ধরেন শহরে না হলেও গ্রামীণ সমাজে আত্মীয়তা, গোত্র, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি, হ্যাঁ, কে কার জমি চাষ করে, কে কার উপর নির্ভরশীল। একজন মনে করেন একজন 100টা নৌকা আছে, যে নৌকা ভাড়া করে অন্যের, যার 100 বিঘা জমি আছে, যে অন্যের যে উপর নির্ভরশীল। তাই নির্বাচনে অনেক কিছু কি। আরেকটি বিষয়, এই নির্বাচনের সবচেয়ে ভয়ের ব্যাপার হলো সংখ্যালঘু।
বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু, তাদের নিরাপত্তা দেওয়া যাবে কিনা, না এরকম বলা হবে যে আপনার ভোট পেয়েছি, আপনাকে ভোট কেন্দ্রে যেতে হবে না। মানে আমি এই কারণে বলছি যে বিএনপি যেহেতু বড় দল, আওয়ামী লীগ মাঠে নেই, বিএনপি এখানে দলের হিসাবে চিন্তা না করে এই নির্বাচনটি যদি একটি সুষ্ঠু নির্বাচন যদি তাদের চ্যালেঞ্জ হিসেবে নেয়, বিএনপি তো জয়ী হবেই, এটা কেউই করছে না। সেক্ষেত্রে যেমন দেখেন গতকাল যে খেপুপাড়ার বা এই কলাপাড়ায় যে ঘটনা ঘটলো, 10 মিনিট কলাপাড়ায় পটুয়াখালী, সেখানে বিএনপির পক্ষ থেকে এই গণ অধিকার পরিষদের নেতাকে বলা হয়েছে যে যেন সাংগঠনিক কার্যক্রম চালাতে পারে। আরও অনেক দলের নেতাদের এলাকায় দিয়েছে যে ওই এলাকায় বাধা না দেয়, কিন্তু যিনি মনে করেন মনোনয়ন প্রত্যাশী বিএনপির, তিনি তো তাকে যেতে দিচ্ছে না ওখানে, তিনি না, এবং বললেন কি, তিনি ওই এলাকার যে নেতা বললেন যে উনি উস্কানিমূলক বক্তৃতা দিয়েছেন। উস্কানিমূলক বক্তৃতা দিলে তাকে অবরুদ্ধ করে রাখতে হবে, তাকে মারধর করতে হবে, গাড়ি ভাঙচুর করতে হবে। বলছি যে এই বিএনপি এটা ঠেকাতে পারবে কিনা, বিএনপি নেতৃত্ব 300টি আসনে পারবে কিনা, 300 আসনেই নিশ্চয়ই সমস্যা এরকম হবে না, যেমন ঢাকায় আসনে তো আর এরকম সমস্যা হবে না, কিন্তু অধিকাংশ আসনে এই সমস্যাটা হবে। সেটি বিএনপি নেতৃত্ব কিভাবে মোকাবেলা করবে সেটা তার উপর নির্ভর করবে, কিন্তু ইলেকশনটা কেমন হবে। মান্না ভাই, এখানে একটু জানতে চাই যে যেমন সোহরাব ভাই বলছিলেন যে আওয়ামী লীগ তো এখন কার্যক্রম তাদের নিষিদ্ধ, তারা নির্বাচন আসতে পারবে, বা কেউ যদি স্বতন্ত্র দাঁড়ায় সেইটা কি কোনো সুযোগ রয়েছে দেশের যে সার্বিক পরিস্থিতি? না, স্বতন্ত্র তো যে কেউ দাঁড়াতেই পারে, কিন্তু তাদের ব্যাপারটা আমি যদি ভুল না করি, তারা বলেছে বিচার হওয়া পর্যন্ত তাদের অ্যাক্টিভিটি সাসপেন্ডেড থাকবে, তো তারা ইলেকশন করতে পারবে না। ভেরি সিম্পল। এখানে কোনো না, আওয়ামী লীগ নামে তো করবে না, একজন ব্যক্তি, মানে ব্যক্তি স্বতন্ত্র তো করতেই পারে, এটা আপনি কিভাবে বাধা দেবেন? এখন তাদের যদি অন্য ফোর্স, মানে তার অপোনেন্ট কেউ বাধা দেয়, একটা পপুলার লোক দাঁড়িয়েছে আওয়ামী লীগেরই, অন্যরা বাধা দেবে, আওয়ামী লীগের দোষর, স্বৈরাচারের দোষর বলে বাধা দিয়ে দিল, সেটাও আবার হতে পারে। তো ওইখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ভূমিকা পালন করবে? আমি যেটা দেখছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই 9 মাসে গুণগত কোনো বৃদ্ধি হয়নি, কিছুই হয়নি। তারা চুপচাপ থাকবে, তারা দেখবে যে কদিন পরে এই ক্ষমতায় আসছে, আমি কেন তার সাথে বিরোধে জড়াবো, এই সম্ভাবনা খুবই বেশি। এখন আপনি যেরকম বলছেন না যে বিএনপিরই দায়িত্ব এটা করা উচিত, বিএনপি জিতবে নাকি ভালো ইলেকশন করবে, এই চয়েস দিলে জেতার চেষ্টাই করবে, সেটা তো স্বাভাবিক। সে ইলেকশন না জেতার তো ভয় নাই, মানে তার তো হারার কোনো না, তাদের হিসাব হইতে পারে যে না, হেরেও তো যেতে পারি। মানে খেয়াল করেন, এই যে ফ্রান্সে 4 নম্বর পার্টি জিতলো, 1, 2, 3 হেরে গেছে, ওই 4 নম্বর মাখো তো কোনো লাইনেই ছিল না। তো এইখানে নতুন কিছু হবে নাকি? ভোটে দাঁড়ালে সবসময় সংখ্যা থাকে, ওইটা অ্যাপিল করতে পারবেন, কোনো গ্যারান্টি হবে না। আপনি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে একটু হতাশাই ব্যক্ত করলেন, তা আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, আপনি বলছেন যে 9 মাস বা 10 মাসে কোনো পরিবর্তন হয় নাই, এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আপনারা আবার নির্বাচন করতে হবে, এবং সেই নির্বাচনটা আপনারা দূরত্ব চাচ্ছেন, এবং যেটা ফেব্রুয়ারিতে হয়তো হবে। এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কি আসলে ভালো নির্বাচন সম্ভব? হবে নাই তো আমি বলছি, ভালো নির্বাচন মানে স্যার এখন বলছেন এমন নির্বাচন করবে মানে সাবাস বাংলাদেশ, পৃথিবী অবাক তাকিয়ে রয়ে, এরকম তো হবে না, অনেক ঘটনা ঘটবে। এগুলো তার আই এম সরি অভিজ্ঞতা বা যে কোনো কারণে হোক বলছেন, হয়তো ইন্টেনশনটা ভালো বলছেন, সেটা ঠিক আছে, কিন্তু ওই রকম করবার জন্য তো পুলিশ, ইন্টারনাল ডিসিপ্লিনের জন্য পুলিশের ছাড়া অন্য কি ফোর্স আছে? সেই পুলিশ কেন যাবে আমাকে বলেন? একটা ওসি যে দায়িত্বে আছে থানাতে, তাকে একটা অভিযোগ করার ইচ্ছা তো, কিন্তু অভিযোগটা কি বিএনপির বিরুদ্ধে, সে গিয়ে বিএনপির লোককে অ্যারেস্ট করবে না? আমি দেখি না তো, এখন তো আমি দেখছি না, এরকম অভিযোগ প্রচুর আছে, চাঁদা তুলছে, এই করছে এগুলো করছে, কিন্তু ওরা কিছু করে না, এবং পুলিশ মনে করে তার সিকিউরিটি নাই। আবার মানে অনেক জিনিস আছে, ধরবে একটা জায়গাতে একটা জমি দখল হয়েছে, আমি সোনার পরে গিয়ে কথা বলছি, কেন এটা করবে দাদা? তারা বলে ভাই যার কথা বলছে সেও তো দখল করেছে এটা। মানে একটা ধারাবাহিকভাবে কিন্তু আমাদের দেশে এই ব্যভিচার বলেন, জবরদখল বলেন, জোর জুলুম বলেন, এগুলো চলেছে। তো সেই কারণে এটা একদিনে দশটি ভালো হবে না, কিন্তু এটা একটা অ্যাপ্রোচ এরকম করা যেত সরকারের পক্ষ থেকে পুলিশকে কনভিন্স করার জন্যে, আলাদা স্পেশাল ইয়ে। এই কথা কিন্তু আমি প্রথম থেকে বলছিলাম,
এবং আমি একটা কথা বলছিলাম যে যখন বলি না তখন বলে ভাই 15 বছর ধরে এরা আছে, এগুলো কি চট করে একদিনে বদলাবে? তো কি বলে এই যে আমাদের অ্যাডভাইজার ছিলেন, হ্যাঁ স্বরাষ্ট্র উপদেষ্টা, না 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 আগে ছিলেন যে চিফ অ্যাডভাইজার ছিলেন, ক্ষমতায় আসলেন সন্ধ্যে স্তরের সময় লতিফুর রহমান, 9টার মধ্যে 13 জন না 15 জন বিয়ে করে দিলেন, অ্যাকশন দিলেন। কিন্তু এরা কি করলো, তরতর করে সব ছাত্ররা 14 তলায় উঠে গেছে, আমি পরীক্ষা দিতে পারবো না, তাই মেনে নিয়েছে। ফলে ওই জিনিসটা তারা কন্ট্রোল করতে পারে নাই, এই জন্য এখানে সংশয় আছে। এখন আমাকে যদি আপনি বলেন কিছুই কি করতে পারবে না, হ্যাঁ পারবে, এখনও পারবে। যতটুকু কনফিডেন্স ফিরে পেয়েছেন, যেটুকু হারিয়েছেন সেটা ফিরে পাওয়ার চেষ্টা করে সব পার্টিগুলোকে ডেকে বলবে এইটা করতে হবে। উনি এখনও বলতে পারেন, যাদের নিয়ে তার সংশয় আছে যে এরা ডিস্টার্ব করতে পারে আমাকে, বলবেন এটা করলে আমি এটা করবো না, মানে উনি চাপ দিতে পারেন, তো বলতে পারেন। কিন্তু উনি আবার এইরকম করে কথা বলতে চাইছেনই না, কারোর সাথে বলেন না। আমাকে কোনো অ্যাডভাইজার এরকম বলেছেন, উনি তো আমাদেরকে ডিকটেট করেন না, উনি বলে আচ্ছা এটার ফিগার কত বলো তো, এটার ডেটা আমাকে দাও তো, তারপর বলে ডেটা থাকে তো আমার মনে হচ্ছে এটা এরকম নয়। তো ওই রকম করে তো না, অ্যাডমিনিস্ট্রেশন ইজ সামথিং এলস। আর একটা কথা বলি, এরা একটা জিনিস একদম বুঝতেই পারে না, গভর্নেন্স ইটসেলফ ইজ পলিটিক্স। রাজাকে রাজনীতি জানতে হয়, উনি রাজনীতি থেকে দূরে থেকে পুত পবিত্র একটা মানুষ দেশ চালাবেন, এরকম করে তো হবে না। সেই কারণেই এগুলো ঠিক হচ্ছে না। সৌরভ ভাই, এই যে আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশের যে ভূমিকাটা গত 10 মাসে কি আপনি দৃশ্যমান খুব পরিবর্তন দেখতে পেয়েছেন? মানে হয়তো বললেন যে পরিবর্তন নাই, কিন্তু উল্টো দিকে কিন্তু নেতিবাচকভাবে পরিবর্তনটা কিন্তু হয়েছে। যখন চারদিকে বিশৃঙ্খলা ছিল এবং এক ধরনের জবরদখল ছিল, চাঁদাবাজি ছিল, নানা রকম মানে দৌরত্ব দেখিয়েছে মাঠে যারা, তাদের পুলিশ ভয় করত, তাদের কথা শুনত। 10 মাস পর কিন্তু অনেকখানি বদল হয়েছে। অন্তত প্রথম দিকে যাদের ডিকটেশনে চলতো, ডিকটেশন শুনতো, তাদের ডিকটেশন এখন শোনে না। এখন কিন্তু তার ওই যে মানে হয় যেটা বললেন যে কে ক্ষমতায় আসবে, তার যে ক্ষমতায় আসবে সেই দলের নেতার দিকে তাকিয়ে থাকে। এটা খুব কঠিন। মানে ধরুন এই পুলিশ, অনেকেই তো বলে এই পুলিশ একটা নতুন পুলিশ সেট আনলেন, যদিও সেটা সম্ভব না, কিভাবে করা? তো সেক্ষেত্রে আমি বলছি যে নির্বাচন পদ্ধতিতে, নির্বাচন সংস্কার কমিশন অনেক কিছু অনেকই করেছে। বদিউল আলম মজুমদার নিজেও অনেক প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন যে সুষ্ঠু নির্বাচনের। তার তো সেই দীর্ঘ আন্দোলন, সৎ প্রার্থী যোগ্য প্রার্থীর আন্দোলন, যে সেখানে একটা যে সব প্রার্থী, আমি বলছি যে প্রশাসন, সরকারের নীতি নির্ধারক এবং রাজনৈতিক দল, এই ত্রয়ীর যে একটি সম্মেলন হতে পারে, একটি সংশ্লেষণ, একটি আস্থা, বোঝাপড়ার সম্পর্ক তৈরি হলে অনেকখানি কমানো যাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি। আর আগে নিজেকে বদলাতে হবে, অন্তত প্রার্থী দলকে। তারা যদি না বদলায়, তারা যদি ওই কলাপাড়ার মতো ওই মানসিকতা নিয়ে থাকে, তাহলে কিন্তু কিছু হবে না। কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাবে সেরকমের কি কোনো সিম্পটম দেখেন? না, প্রথমত হচ্ছে কি, আপনারা তো বদলাতে হবে এই কথাটা তো আপনারা বদলাতে হবে না। আমি বলছি যে ধরেন এখানে এই যে 28টি দল, সক্রিয় দল আছে, তো এর মধ্যে কি 5টি বলবে যে আমরা নির্বাচন করব না? হয়তো প্রথম দিকে বলতেও পারে, বা তাদের কিছু দাবি দেওয়ার সামনে আনবে। শেষ পর্যন্ত নির্বাচনে সবাই যাবে। আপনি বলছেন যে একেবারে অচল অবস্থা হবে না। এখন নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে কেউ যদি যাওয়ার আগে পরাজিত হয়ে যায়, অথবা দেখে যে মানে ভবিষ্যৎ নাই, সেক্ষেত্রে যে প্রশাসন আমার পক্ষে থাকবে না, প্রশাসন অমুকের পক্ষে থাকবে। আপনি বিশেষ করে 2008-এর নির্বাচনে এবং 2001-এর নির্বাচনটা কিন্তু বাংলাদেশের জন্য একটা কি বলে উদাহরণ হিসেবে থাকতে পারে। এবং সেখানে কিন্তু অন্তর্বর্তী সরকার, প্রশাসন, এমনকি সশস্ত্র বাহিনী, পুলিশ, সবাই ধরে নিয়েছে যে অমুকে জিতবে, সুতরাং তাকে কিভাবে শক্তি সঞ্চয় করা যায়। এবং এই আমরা কিছুক্ষণ আগে আলোচনা হয়েছিল যে বিএনপি কতটা আসন পেতে পারে। বিএনপির জন্য ভালো হবে 200-র নিচে আসন পেলে, কারণ 200-র উপরে আসন বাংলাদেশে যে যতগুলো সংসদে 200-র উপরে আসন পেয়েছে, ওই সরকারের পরিণতি ভালো হয়নি।
বিএনপিরই উচিত অন্য দলকে, এখন এটা এরকম না যে অন্য দল ভোট না পেলেও ভোট দেওয়ানো, কিন্তু একটা মেকানিজমটা এরকম করা যে সেটা হতে পারে যে প্রার্থীর যোগ্যতা দিয়ে হবে, দল পিছনে থাকবে। সেটা একটু এমন হতে পারে বিএনপি বলবে আমি 200-র উপরে ক্যান্ডিডেট দেবো না, অসুবিধা কি? সেটাও হতে পারে। মানে একটা তাহলে কিন্তু অন্য দল 100 আসন কিন্তু কম না, মানে 100 আসন, 300-র মধ্যে 150 আসনও যদি হয়, আমরা দেখেছি না যে 10 জন 20 জন, সেটাও কি ভাগাভাগি নির্বাচন হলো না? হ্যাঁ, সেটাও কি ভাগাভাগি নির্বাচন হলো না? আমরা এর আগে আমি ডামির নির্বাচন দেখেছি। না, আমি বলছি, আমি ঘোষণা দিচ্ছি 2/3 এক্সপিরিয়েন্স খারাপ, আমি 2/3 উপরে যাব না, এই জন্য আমি বাকিটা ছেড়ে দিচ্ছি। কারণ আমি মনে করি খন্দকার সব বলেছেন না 2/3 তো আমরা জিতবই, তো সেই জন্য বলবে আমি 2/3 দিচ্ছি, আমি তো সবই জিতবো না, একটা বা দুটো কম হলেও তো আমি 2/3 পাবো না, আমি ওই পাওয়ারটা রাখবো না বলে এটা ছেড়ে দিচ্ছি। বাকিতে আমি কারোর সাথে সমঝোতা করছি না, বাকিরা অন্যান্য পার্টিরা কন্টেস্ট করে জিতে আসুক, ওইখানে আমি বলতে পারবে না। তো সেক্ষেত্রে যদি বিএনপি 100 আসন যদি প্রার্থী না দেয়, সেখানে তার দলের ইন্টারনালের ভিতরেও তো অনেক সমস্যা হবে, কারণ ওই 100 আসনের এটা তারা বুঝবে, তাদেরকে দলকে বোঝাতে হবে দেখো গণতন্ত্র নির্মাণ করার। একটু আগে যেটা কথা সৌরভ ভাই বলছিলেন যে বিএনপির একটা দায়িত্ব আছে, এই দায়িত্ব যদি এরকম করে বলা হয় এটার সাথে 100% একমত হবো। কেন? আপনি তো এক্সক্লুসিভ থাকছেন, অ্যাবসলিউট থাকছেন, থাকবার পরে ছেড়ে দিচ্ছেন অন্যদের চর্চা করতে দেওয়ার জন্যে। এটা করলে মানুষ বরঞ্চ তাদেরকে ধন্য করবে, স্যালুট করবে, তাদেরকে করবে। মানে সৌরভ ভাই, আরেকটা বিষয় আমি আবারও ওই যে লন্ডনের বৈঠক নিয়ে একটু জানতে চাই, সেটা হলো যে অনেকেই বলছেন যে বৈঠকে আসলে কি আলোচনা হলো সরকার প্রকাশ করবে কিনা জানি না, অনেকের দাবি যে কি নিয়ে আলোচনা হয়েছে এটা প্রকাশ করা উচিত। আলোচনার ফলাফল তো প্রকাশিত হয়েছে, হ্যাঁ, আলোচনার ফলাফল প্রকাশিত হয়েছে। এখন যদি ধরেন তারেক রহমান যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের তার শারীরিক অবস্থা কেমন আছেন এটা তো আর প্রকাশ করার দরকার নাই, বা তিনি যদি যে প্রধান উপদেষ্টা যদি জিজ্ঞেস করে যে আপনি কবে দেশে যাবেন, মানে এটা তো প্রকাশ করা দরকার। রাজনৈতিক যেটা সন্দেহ সংশয় অনেকে করেন যে তাদের মধ্যে কোনো আন্ডারহ্যান্ড কি বলে সমঝোতা বা অর্থাৎ গোপন কোনো সমঝোতা হয়েছে কিনা, আমার মনে হয় না। যে পরিবেশ পরিস্থিতিতে এই বৈঠকটি হয়েছে তাতে এরকম কিছু হয়ে, আর যদি হয়েও থাকে সেটা যদি এরকম হয় যে ধরেন যারা সরকারে যাবে না ভবিষ্যতে, বিরোধী দলে থাকবে, তাদের নিরাপত্তার কথা যদি প্রধান উপদেষ্টা নিরাপত্তার ব্যাপারে যদি কোনো কথা বলে থাকেন, আমি তো মনে করি সেটা তিনি যৌক্তিকভাবেই বলেছেন এবং ন্যায়সঙ্গতভাবেই বলেছেন। বিএনপিকেও কিন্তু ওই 2001-এর যে ঘটনা ঘটেছে, তার আগে যে ঘটনা ঘটছে, তার ওই বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে। জয়ী হওয়া মানে আমি সবকিছু বাংলাদেশ আমার হলো, এটি আওয়ামী লীগ করেছে 2008-এ এত বেশি আসন পেয়ে। আওয়ামী লীগ তো ধরাকে সরাজ্ঞান করেছে যে আমিই বাংলাদেশ। সাবেক প্রধান বিচারপতি একটা কথা বলছিলেন বিতর্কের সময় যে আমিই বাংলাদেশ, এই চেতনাটাই হচ্ছে স্বৈরতান্ত্রিক। এটা কিন্তু অনেক আগে, আমরা তো এখন বলি যে স্বৈরতান্ত্রিক সরকার চলে গেছে। বিএনপির রাজনীতি বদলাতে হবে, তাহলে দেশের রাজনীতি বদলাবে, গণতান্ত্রিক ধারা পরিবর্তন হবে। এই যে কারিগরি অনেক বিষয়ে আলোচনা হচ্ছে, কে কতবার হবে না হবে, এটি কিন্তু একেবারেই এক ধরনের মানে তাত্ত্বিক বিষয়। মানে মাঠ পর্যায়ে কতটা পরিবর্তন হবে, বিএনপির যে উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পরিষদ পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যে নেতা আছে তার পরিবর্তন হচ্ছে কিনা, তার প্রতিপক্ষের সঙ্গে কি আচরণ করছে, তার কর্মীর সঙ্গে কি আচরণ করছে, দলে গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে কিনা, দলের টপ টু বটম মানে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে, বিএনপি অঙ্গীকার করুক। যেখানে কোনো রকম কোনো ক্ষেত্রেই এখন আমরা দলগুলোকে এরকম দলগুলো ভাবি যে দলের যে প্রধান থাকে তার বিকল্প হতে পারে না, দল ভাবুক না যে এর বিকল্পও হতে পারে। একবার কোনো নেতা, শীর্ষ নেতা, তিনি পদ ছেড়ে দিয়ে আবার 5 বছর পর আসুন, 3 বছর পর আসুন, মানে এই মানসিকতা তৈরি করতে হবে। আমরা তো অনেক দেশের
দলের নেতারও নাম জানি না, জানি কি সরকারে যে আসেন। তা আমাদের এখানে সরকার আর দলের নেতা এক হয়ে যান, যে কারণেই তো এসব নিয়ে কথা হচ্ছে। বিষয়গুলো আছে মানে ভাই একটা জিনিস, সেটা হলো নির্বাচনকে গুরুত্ব দিতে গিয়ে কি আসলে আমরা বিচার প্রক্রিয়া বা সংস্কার এগুলারে খাটো করে দেখছি কিনা? মানে সেটা এই কথা মাঝে মাঝে কারো কারো কাছে শুনি, কিন্তু আপনি বিচার ব্যবস্থাকে তো কোনো রকম নির্দেশনা দিয়ে চালাতে পারবেন এবং সময় বেঁধে দিয়েও তো বিচার করা কিছু সম্ভব করতে পারবেন, তাহলে ওই জিনিস আপনি আলাদাই রাখেন। তারপরে বিষয় হচ্ছে যে আপনার সংস্কার যদি বলেন, দ্যাট ইজ এ ডিসকোর্স যেটা কন্টিনিউ করছে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি এই যে স্প্রেডশিট দিয়েছে কোয়েশ্চেনিয়ার, এইটা একটা বড় গল্পের কাজ করেছে আমি মনে করি। কারণ আমি গ্রামের মধ্যেও দেখেছি এগুলো আলোচনা হয়। কনস্টিটিউশন নিয়ে আমরা ঢাকা দিয়ে আলোচনা করতাম না, কী কী আছে তার মধ্যে কেউ জানতাম না, কনস্টিটিউশন মানে পড়ানোর ব্যাপার নাই। কিন্তু এখন রাজনৈতিক দলগুলো সবাই মিলে কনস্টিটিউশন পড়তে হয়েছে, তো এটাতে এদিকে যাচ্ছিল। এইটাকে আপনি সাম আপ করে কম্পাইল করে এক জায়গায় আনবেন, এই কাজটা যদি করতে না পারেন সেটা আপনার দোষ, আপনি পারলেন না। কারো যতখানি পারেন তার মধ্যে যদি ভুলও হতো, তারপরে কিন্তু আপনি একটা ডাইরেকশন অনুযায়ী নিজেকে গুছিয়ে নিতে পারতেন। সেই জিনিসটা যদি করতে না পারলেন, তারপরে বললেন যে এই তো এই নির্বাচনের ব্যাপারে এইটা আসলে পিছিয়ে গেল, এরকম কোনো ব্যাপার নয়। আপনি দুটোই করতে পারেন একই সঙ্গে। এমনকি আমি মনে করি যে বাকি যে বিষয়গুলোই বলবেন আপনি, ইভেন যদি ইকোনমিক সংস্কার করতে চাইতেন, আরও ভালো করতে পারতেন, হয়তো ডাইরেক্টলি কোনো স্টেট পাওয়ারের সাথে সংঘাত হতো না, মানে রাষ্ট্র ক্ষমতা নিয়ে কোনো সংঘাত হতো না। কিংবা যদি মনে করেন এই যে জুলাই ডিক্লারেশনের কথা বলা হচ্ছে, এটাও যদি আপনি আরও আগে থেকে আলোচনা শুরু করতেন। আমি জাস্ট জানাবার জন্য বলি, একদম প্রথম আমাদের সাথে গণতন্ত্র মঞ্চের সাথে যখন বৈঠক হয়েছিল, তখন ডক্টর ইউনূসকে আমি জিজ্ঞেস করেছিলাম, স্যার আপনার উদ্দেশ্য কী, কীরকম উদ্দেশ্য? তাই বললাম যে আপনি এত বড় মানুষ, আপনার তো আর একবার প্রাইম মিনিস্টার হওয়ার দরকার নেই, বরং যে আপনি যদি একটা ভালো ইলেকশন করতে পারেন, দ্যাট অ্যাডস টু ইউর ক্যাপ। তো বলছে যে হ্যাঁ আমি তো তাই করতে চাই। আমি তাহলে সবার সাথে কথাবার্তা বলে বলে এগোন, কিন্তু এই জিনিসটা যে কোনো কারণ হয়নি, আমি জানি না, আমি তারপর তাকে জিজ্ঞেস করিনি। কিন্তু ওরকম যদি করতে থাকতেন তাইলে হতো কি, মানে সবাইকে টাচ করেই আপনি একটা জিনিস আনতেন, তাহলে কেউ বলতো না যে বাদ পড়েছে। আপনি বলতেন যে আচ্ছা 2 বছরের বেশি প্রাইম মিনিস্টার থাকলে তবে এই সমস্যা, ডিসকোর্সই তো ছিল না, হয়ই না এখন পর্যন্ত, এবং এটা হওয়া খুব জরুরি ছিল। আমি মনে করি এখনও যতটুকু সময় পাওয়া যায় এগুলো আলাপ করুক এবং বলা হোক যে দেখেন যা বলেছে সবই তো হচ্ছে আমাদের দর্শী, বাট একটা ফেয়ার ইলেকশনটা গ্যারান্টি অফ ডেমোক্রেসি। ইলেকশন যদি ফ্রড হয় তাহলে ডেমোক্রেসি কখনো ভালো হতে পারে না, এবং সংস্কার করেও আসলে খুব বেশি লাভ হবে না। লাভ হবে না। সংস্কার ওটা বাদ দিলে আবার কি সংস্কার? আচ্ছা, দ্বিতীয় হচ্ছে সব সংস্কারের সঙ্গে কিন্তু সংবিধান নির্বাচন জড়িত না। তো যেগুলো প্রশাসনিক নির্বাহী আদেশে করা যায়, প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কার, শ্রম অধিকার সংস্কার, নারী অধিকার সংস্কার, কমিশনগুলো যেসব সুপারিশ দিয়েছে, হ্যাঁ যেটা নিয়ে খুব বিতর্ক হয়েছে সেটা আগাতে পারলো না, কিন্তু অন্যগুলো তো করতে পারে। কিন্তু সরকার তো বাস্তবায়নটা কোনোটাই করছে না। মানুষের মধ্যে সংশয় তো জেগেছে এই কারণে যে সরকার এমনকি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান, তিনি তো হতাশা ব্যক্ত করেছেন। আর শ্বেতপত্র কমিশনের যে প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য, তিনিও হতাশা ব্যক্ত করেছেন যে আমরা এত কষ্ট করে সুপারিশ দিলাম, এটা বললাম, কিন্তু কোনো কিছু কাজ হচ্ছে না। আরেকটি হচ্ছে যে জানি না যে ভবিষ্যৎ যে সরকার আসবে তার জন্য কতটা কঠিন হবে দেশ পরিচালনা, ইকোনমিক ক্রাইসিস, যে অর্থনৈতিক সংকট, বেকারত্ব, মানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে গণরোষ হলো, এত বড় আন্দোলন হলো, বেকারত্ব অন্যতম কারণ। যে আমি মেধাবী হয়ে আমি চাকরি পাবো না, আর যে কোটা নিয়ে অন্যরা চাকরি নেবে, যে কম মেধাবী, মানে এটা মানতে পারেনি। সুতরাং গত 10 মাসে কজনের চাকরি হয়েছে? কিন্তু কমপক্ষে 20 লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করেছে গত 10 মাসে। এই ক্রাইসিসটা তো রয়েছে। আমি একটু অন্য প্রসঙ্গে একটু আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে স্ট্যান্ডিং কমিটির যে মিটিং ছিল বিএনপির লাস্ট, সেখানে বেগম খালেদা জিয়া বেশ কিছু নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন এবং বলা হয় যে এই বক্তব্যের পরে বিএনপির নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ বা বক্তব্যগুলো পরিবর্তন হয়েছে। আপনি সেই বক্তব্যগুলো শুনেছেন, এরকমের একটা ক্রান্তিকালে ম্যাডামের এই ভূমিকাটা কেমনভাবে দেখেন? আমার মনে হচ্ছে যে উনি এটা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির দূরত্বটা না তৈরি হয়। তাই দূরত্বটাকে বিএনপি নেতৃত্ব করেছে, বা বিএনপির যে নেতারা গরম কথা বলছেন তারা খালেদা জিয়ার অথবা তারেক রহমানের বাইরে যেয়ে বলেছেন? আমার মনে হয় না।
যে তাদের মতের বাইরে যে বিএনপির কেউ এসব কথা বলেছে। মান্না ভাই নিশ্চয়ই জানেন যে তারেক রহমানের সাথে বৈঠকের উদ্যোগটা কিন্তু সরকারের পক্ষ থেকে। তো সুতরাং এটি প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। তো যেহেতু তিনি এখন অসুস্থ এবং রাজনৈতিক বিষয়ে তিনি কোনো সক্রিয়তা নাই তার, সুতরাং তিনিই পরামর্শ দিয়েছেন যে যদি রাজনৈতিক বিষয়ে কথা বলতে হয় তাহলে তো সেটি তারেক রহমানের সাথে কথা বলতে হবে। সুতরাং এরকম না যে কি বলে বিএনপি চেয়ারপারসন বললেন আর তারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলেন। একটা যে নিম্নচাপ ছিল, তা নিম্নচাপটা কেউ না কেউ ভূমিকা নেবে যে এটা কিভাবে দূর হয়। হয়তো প্রধান উপদেষ্টা যদি নির্বাচন তারিখটা ঘোষণা না করতেন, এটা হয়তো আরো 2 মাস বা 3 মাস পর হতো। তখন কিন্তু এই অবস্থাটা তৈরি হতো না যে হ্যাঁ নির্বাচন তারিখ হবে, উনি বিএনপি নাগরিক ঐক্য সহ এরা ডিসেম্বর চাচ্ছে, উনি জুন বলছে, এর মাঝামাঝি একটা হবে। এখন উনি একটা ঘোষণা করে দিয়েছে, তখন তো বিএনপি এটাকে মর্যাদার প্রশ্ন ধরেছে যে অধিকাংশ দল যেটা চায় প্রধান উপদেষ্টা সেটা বা অন্তর্বর্তী সরকার সেটার বাইরে যে একটা সমাধান চাইছেন, এটা তো তাদের কাছে তাদের গ্রহণযোগ্যই হয়নি। পছন্দ অপছন্দ তো পরের ব্যাপার। এই যে গ্রহণযোগ্য না হওয়া, তারপরও একটা সমস্যা, একটা উপসংহার টানা গেছে, অর্থাৎ যে দূরত্ব ছিল দূরত্ব কমেছে। এখন আসলে রাজনীতিবিদদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি থাকবে? নির্বাচনের তো একটা দিনক্ষণ বা সময় ঠিক হলো, আপনাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? ঠিক মতো হয় এটাই। আর আগামী নির্বাচনে বড় দল বলতে তো বিএনপি রয়েছে, এনসিপির ভবিষ্যৎটা কেমন দেখেন? এনসিপি কি তাদের নিজস্ব রাজনীতিটা করতে পারছে? এই ধরনের কমেন্ট করা না খুব মুশকিল, খুব বিব্রতকর। কেন বলছি, আমি তো খুব আশা ধরে রাখতে চেয়েছিলাম এদের ব্যাপারে, সবারই আশা ছিল। আমি মনে করি সমগ্র জাতি। বাট এইটা এনসিপি যারা এখন নেতৃত্বে আছেন, যারা ওই আন্দোলনের মধ্যে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, তারা খুবই হতাশ করেছেন। এবং এই জন্য আমি বলবো যে ওদের তো ইম্যাচুরিটি, এক্সপিরিয়েন্স, এই সমস্ত সমস্যা আছে, কিন্তু ডক্টর ইউনূসও আজকে 10 মাস হয়ে গেছে, কখনো বলেন নাই এই তোমরা লেখাপড়া করো, তোমরা ক্লাস করো, কি করো, এগুলো না। উনি শুধু তাদেরকে পলিটিক্স বোঝাচ্ছেন, এইটা ঠিক হয়নি। ফলে আমি এখন যেটা দেখি, আমি বিশেষ করে মাঠ যখন দেখি, তারা ক্যান্ডিডেট দেবে কোথায়, আমি তো তাই দেখি না ঠিক করে। আজকে প্রায় একদম ওপেন হয়ে গেছে, বিএনপি তো জিতবেই। অন্তত এইটা ধরেন 4-5 মাস আগে এরকম ছিল না, কিন্তু অনেকে একটা নতুন সম্ভাবনার কথা বলতে চাচ্ছিল। এখন খুব স্পষ্ট বোঝা যায় বিএনপি কি বলে এনসিপি কয়টা সিট পাবে, ওরা সব সিরিয়াতে ক্যান্ডিডেট দিতে পারবে নাকি। এখন এই টক শোতে গিয়ে বলছে, অন্য জায়গাতে তারা বলছে, এগুলোতে ইম্প্যাক্ট আছে, তার কোনো জবাব তাদের কাছে নাই। আর তারা নিজেদের মধ্যে এত অভিযোগ তৈরি করেছে, নিজেদের পরস্পরের বিরুদ্ধে, তাদের সম্পর্কে আমার অভিযোগ বাইরে থেকে উঠেছে, যেগুলো জবাবই তারা দিতে পারবে না। আমি কতবার বক্তৃতা করেছি, প্রধানমন্ত্রী তার কি বলে পিওর 400 কোটি টাকা গর্ব করে কত উন্নতি করেছি। আমাকে একজন বলেছে, ভাই এই 400 কোটি টাকা তো 15 বছর করেছে, আপনাদের অ্যাডভাইজারের একজন শেষে তার এপিএস যে মাত্র 9 মাসের মধ্যে কত শত কোটি টাকা করেছে। তাহলে এখন এই তুলনা যদি এসে যায়, তাহলে তার ফিউচার কি হতে পারে। আমি মনে করি যে মানে অনেক বড় একটা আশার বাতি প্রায় নিভু হয়ে গেছে। এটা কি রাজনীতির জন্য আসলে ভালো হলো? খুবই খারাপ। এটা তো আপনার মানে আপনি খেয়াল করেন, 90-এর পর থেকে এই দেশে ছাত্র আন্দোলন অলমোস্ট নাই। তো আপনার সাপ্লাই লাইন তো এইটাই, নিউ ব্লাড এইটাই। ডক্টর ইউনূস যেটা বলেন না, তারুণ্য ওই তারুণ্য পলিটিক্সে আসছিল, সেটা নষ্ট হয়ে গেছে প্রায়। যাক, আমার সময় একেবারেই শেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।